ওয়েলকাম এভরিওয়ান। আজকে যে বিষয়টি আলোচনা করব ডাব্লিউবিসি এইচএসসি ক্লাস 12 বায়োলজি চ্যাপ্টার 4 এইচএস বায়োলজি উচ্চ মাধ্যমিক জীববিদ্যা চতুর্থ অধ্যায় রিপ্রোডাক্টিভ হেলথ জননগত স্বাস্থ্য নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমি আগের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেছি। যারা যারা আমার আগের অধ্যায়ের ভিডিওগুলো মিস করেছো তোমরা প্লেলিস্ট অপশনে অথবা ভিডিও অপশনে গেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো আজকে আমরা যে অধ্যায়টা শুরু করব সেটি হলো জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাকশন ইউনিটের লাস্ট চ্যাপ্টার ফার্স্ট ইউনিট রিপ্রোডাকশনের শেষ অধ্যায় অর্থাৎ 4 নম্বর অধ্যায় চতুর্থ অধ্যায় জননগত স্বাস্থ্য রিপ্রোডাক্টিভ হেলথ। দেখো, আমরা স্বাস্থ্য বলতে কি বুঝি? আমাদের যদি শরীর ভালো থাকে, আমাদের যদি মনের অবস্থা ভালো থাকে, অর্থাৎ মানুষের শারীরিক এবং তার সাথে সাথে মানসিক, শারীরিক এবং মানসিক সুস্থ অবস্থাকে আমরা বলি সুস্বাস্থ্য বা স্বাস্থ্য। তো এখানে জননগত স্বাস্থ্য বলতে এখানে পুরুষ এবং নারীর যে জনন অঙ্গ, সেই জনন অঙ্গের সুস্থতার কথা কিন্তু বলা হচ্ছে। জননগত স্বাস্থ্য বলতে পুরুষ এবং নারীর জনন অঙ্গের সুস্থতা বজায় রাখা, সেই জিনিসটাই হচ্ছে জননগত স্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে রিপ্রোডাক্টিভ হেলথ মিনস এ টোটাল ওয়েলবিং ইন অল অ্যাসপেক্টস অফ রিপ্রোডাকশন। অর্থাৎ জননগত স্বাস্থ্য হলো জননের সকল দিক, জননের সকল দিক, দৈহিক হতে পারে, মানসিক হতে পারে, আচরণগত হতে পারে এবং সামাজিক দিক থেকে একটা সামগ্রিক সুস্থ অবস্থায় কিন্তু জননগত স্বাস্থ্য। অর্থাৎ এক কথায় বলতে গেলে শুক্রাশয় অর্থাৎ পুরুষদের জননাঙ্গ, নারীদের জননাঙ্গ, ডিম্বাশয়, শুক্রাশয় যে সমস্ত কাজ আছে বা অন্যান্য জননাঙ্গগুলোর যে সমস্ত কাজ আছে, ডিম্বাশয় যে সমস্ত কাজ আছে, শুক্রাশয় ডিম্বাশয় বা জননাঙ্গের বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে কিনা, পরিপূর্ণ বিকাশ হচ্ছে কিনা, কার্যকারিতা সঠিক সেগুলোর মেনটেন হচ্ছে কিনা, এগুলোই কিন্তু জননগত স্বাস্থ্য। অর্থাৎ জননাঙ্গের বৃদ্ধি, জননাঙ্গের পরিপূর্ণতা, জননাঙ্গের স্বাভাবিক পরিণতি, জননাঙ্গের কার্যকারিতা বজায় রাখাই হলো জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ। তাহলে জননগত স্বাস্থ্যে কি কি বিষয়গুলো দেখা হবে বা জননগত স্বাস্থ্যের তাৎপর্য কি হবে? জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা বা তাৎপর্য। দেখো, জননগত স্বাস্থ্যের তাৎপর্য কি? পুরুষ এবং মহিলা যাতে কি করতে পারে, সঠিক এবং সুস্থ যৌন জীবনযাপন করতে পারে, সেটা এখানে দেখা হয়। সেই জন্য জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা আছে, পুরুষ এবং মহিলা যাতে সুস্থ যৌন জীবনযাপন করতে পারে। জনন অঙ্গের বিভিন্ন রকম রোগ আমরা যখন একটু পরেই পড়বো, বিভিন্ন রকম রোগ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, এসটিডি বা যৌনাঙ্গের বিভিন্ন রোগগুলো যেমন আছে, জননাঙ্গ যাতে বিভিন্ন রকম রোগ দ্বারা সংক্রামিত না হয় তার থেকে রক্ষা পাওয়া হচ্ছে জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা। তার থেকে রক্ষা পাওয়ার জন্য জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা আছে। জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধক ব্যবস্থা সঠিক প্রয়োগ, জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধক ব্যবস্থার সঠিক প্রয়োগ প্রভৃতির জন্য জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা আছে। গর্ভবতী মা এবং ভ্রূণের সঠিক যত্ন নেওয়া, গর্ভবতী মা এবং ভ্রূণস্থ যে শিশু, গর্ভের মধ্যে যে ভ্রূণ থাকে তার সঠিক যত্ন নেওয়া। তবে জনন সংক্রান্ত যে কোনো প্রকার অস্বাভাবিকতা বা রোগের দ্রুত চিকিৎসা, শিশু সঠিক পরিচর্যা, এগুলো কিন্তু সমস্ত জননগত স্বাস্থ্যের অন্তর্গত। অর্থাৎ আমরা দেখলাম জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা কি কি হতে পারে? পুরুষ এবং নারীর সুস্থ যৌন জীবন অতিবাহিত করা, পুরুষ এবং নারীর জননাঙ্গের বিভিন্ন রকম রোগ আক্রমণ বা রোগ সংক্রমণের থেকে প্রতিরোধ করা, জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভনিরোধক ব্যবস্থার সঠিক প্রয়োগ করা, গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর সঠিক যত্ন নেওয়া, জনন সংক্রান্ত যে কোনো অস্বাভাবিকতা বা ত্রুটির দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা, শিশুদের টিকাকরণ সম্পর্কে ওয়াকিবহাল করা, এই সমস্ত জন্য কিন্তু জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা আছে। তাহলে তোমরা পড়ে নেবে জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সম্পর্কে, যৌন রোগ বিস্তার এবং তার প্রতিরোধ সম্পর্কে এবার আমরা আলোচনা করব। যে সমস্ত রোগ যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করে তাদেরকে এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলা হয় বা যৌন সংসর্গে সংক্রামিত রোগ বলা হয়।
যে সমস্ত রোগ যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করে তাদেরকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে বোঝা গেল সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কি? যে সমস্ত রোগ যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করে তাদেরকে আমরা বলবো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডি। তো এই ক্ষেত্রে আমাদেরকে কতগুলো টার্ম সম্পর্কে জানতে হবে। আমরা বিভিন্ন এসটিডি সম্পর্কে জানবো। তো এখানে আমি কতগুলো টার্ম বলবো, যেমন প্যাথোজেন। প্যাথোজেন বলতে এখানে কি বোঝাচ্ছে? রোগ সৃষ্টিকারী জীব, অর্থাৎ যে কোনো জীবাণু হতে পারে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, এগুলো যখন অ্যাটাক করে বা এগুলো অ্যাটাক করলে রোগ সৃষ্টি হচ্ছে তখন সেটাকে বলবো প্যাথোজেন। যে কোনো রোগ সৃষ্টিকারী জীবকে আমরা বলবো প্যাথোজেন। অর্থাৎ প্যাথোজেন হচ্ছে রোগ সৃষ্টিকারী জীব। আমাদেরকে প্রতিটি এসটিডি, এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলোর প্যাথোজেন সম্পর্কে জানতে হবে, ইনকিউবেশন পিরিয়ড সম্পর্কে জানতে হবে, রোগের বিস্তার অর্থাৎ মোড অফ ট্রান্সমিশন, কিভাবে রোগটা বিস্তার লাভ করে, রোগের সিমটমস, রোগের লক্ষণ এবং প্রিভেনশন অর্থাৎ প্রতিকার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তো এখানে আমি আরেকটি টার্ম বললাম যেটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড। তো ইনকিউবেশন পিরিয়ড কি? কোনো প্যাথোজেন বা রোগ জীবাণু, কোনো প্যাথোজেন কোনো ব্যক্তির দেহে সংক্রামিত হওয়ার পরে কি হবে? রোগ লক্ষণ প্রকাশ পাবে। তো কোনো প্যাথোজেন কোনো ব্যক্তির দেহে সংক্রামিত হলো, সংক্রমণের পরে যে সময় পর্যন্ত রোগের লক্ষণটি প্রকাশ পাবে না বা যে সময়টা পার হওয়ার পরে রোগের লক্ষণটা প্রকাশ পাবে সেটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। অর্থাৎ কোনো প্যাথোজেন কোনো ব্যক্তির দেহে বা কোনো মানুষের দেহে সংক্রমণের পরে যে সময় পর্যন্ত রোগের লক্ষণটা প্রকাশ পাবে না বা রোগের লক্ষণ প্রকাশ হতে যে সময়টা নেবে সেটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তো এবার আমি বিভিন্ন যৌন সঞ্চারিত রোগ এসটিডি নিয়ে আলোচনা করব, তখন ইনকিউবেশন পিরিয়ডের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব সেটি হলো গনোরিয়া। তো গনোরিয়া রোগের যে প্যাথোজেন সেটি ব্যাকটেরিয়া ঘটিত। ভীষণ ইম্পর্টেন্ট, গনোরিয়া রোগের প্যাথোজেনের নাম পরীক্ষায় দেয়, তোমরা ভালো করে পড়বে এটা। নিজেরিয়া গনোরি। নিজেরিয়া গনোরি হচ্ছে গনোরিয়া রোগের প্যাথোজেন বা জীবাণু, যেটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ গনোরিয়া। এই ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 5 দিন। অর্থাৎ যখন নিজেরিয়া গনোরি কোনো মানুষকে সংক্রামিত করবে তার ঠিক 2 থেকে 5 দিনের মাথায় কিন্তু রোগের লক্ষণগুলো প্রকাশ পাবে। তো গনোরিয়া রোগের লক্ষণগুলো কি কি হতে পারে? গনোরিয়া রোগে কি হয়? পুরুষদের যে পেনিস বা শিশ্ন দিয়ে পুঁজ বের হয়, তারপরে স্ত্রীদের যে যোনি থেকে অত্যাধিক ক্ষরণ হয়, মূত্রনালীতে জ্বালা করে, এই সমস্ত সিমটমস গুলো কিন্তু প্রকাশ পায়। তাহলে ইনকিউবেশন পিরিয়ডটা কি? 2 থেকে 5 দিন। অর্থাৎ নিসেরিয়া গনোরি সংক্রমণের 2 থেকে 5 দিনের মাথায় যে সিমটমস গুলো আমি বললাম, যে পুরুষদের পেনিস থেকে পুঁজ নির্গত হবে বা স্ত্রীদের যোনি থেকে অত্যাধিক ক্ষরণ হবে, মূত্রত্যাগের সময় মূত্রনালীতে জ্বালা করবে, এই সমস্ত সিমটমস গুলো কিন্তু দেখা যাবে। এখানে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, রোগের বিস্তার বা মোড অফ ট্রান্সমিশন। তো দেখো এই যে এসটিডি গুলো, যেগুলো যৌন সঞ্চারিত রোগের মোড অফ ট্রান্সমিশন বা রোগের বিস্তারটা কিন্তু মোটামুটি একই। এসটিডির কারণগুলো কিন্তু তোমরা এই যৌন সঞ্চারিত রোগের কারণের মধ্যে লিখে দিতে পারবে। যেমন যৌন সঞ্চারিত রোগের কারণগুলি কি হতে পারে? অসংরক্ষিত যৌন সংসর্গের মাধ্যমে হতে পারে, হাসপাতাল বা নার্সিং হোমে যে ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহার করা হয় তার থেকে হতে পারে, অর্থাৎ সেই সিরিঞ্জ যদি রক্তের সংস্পর্শে আসে আক্রান্ত ব্যক্তির এবং সেই সিরিঞ্জ যদি কোনো সুস্থ ব্যক্তির দেহে ইনজেক্ট করা হয় তখন কিন্তু এই এসটিডি হতে পারে। এছাড়া গর্ভবতী মা আক্রান্ত হলে গর্ভবতী মায়ের থেকে তার ভ্রূণে কিন্তু এই রোগ সঞ্চারিত হয়। এছাড়া দাড়ি কামানোর সেলুনে কিন্তু যে খুর ব্যবহার করা হয় তার মাধ্যমে সঞ্চারিত হতে পারে। তাহলে এইভাবে কি হয়? এসটিডি গুলো সঞ্চারিত হয়। তাহলে গনোরিয়ার যে রোগের বিস্তারও কিন্তু এইভাবেই ঘটে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সংসর্গ হতে পারে, আক্রান্ত ব্যক্তির বাথরুম ব্যবহার ইত্যাদিতে কিন্তু এই গনোরিয়া রোগটা ছড়ায়।
তাহলে গনোরিয়া রোগের আমরা প্যাথোজেন জানলাম, ইনকিউবেশন পিরিয়ড জানলাম, মোড অফ ট্রান্সমিশন জানলাম, সিমটমস জানলাম। এবার আমরা জানবো প্রতিকার দমন। তো প্রতিকার কি হতে পারে? অবাঞ্ছিত যৌন সংসর্গ এড়িয়ে চলা, যৌন সংসর্গের সময় কন্ডম ব্যবহার করা, এছাড়া সিরিঞ্জগুলোকে পরিশোধন করে নেওয়া, এছাড়া বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক পাওয়া যায় গনোরিয়া রোগে, সেকিক্সাইম, স্পেকটিনোমাইসিন ইত্যাদি কিন্তু অ্যান্টিবডি গনোরিয়া রোগের জন্য কিন্তু বিশেষ ফল প্রদান করে। এরপরে আমরা যেটা পড়ব সিফিলিস সম্পর্কে। সিফিলিসও একটি এসটিডি যার প্যাথোজেন হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। ট্রিপোনেমা প্যালিডাম এর ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 90 দিন। তো সিফিলিস একটি ব্যাকটেরিয়া ঘটিত এসটিডি যার প্যাথোজেনেরটার নাম হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম। এর ইনকিউবেশন পিরিয়ড 10 থেকে 90 দিন। এখানে যে সিমটমসগুলো দেখা যায়, মিউকাস পর্দা জননঙ্গ এবং পায়ুর চারপাশে ক্ষত হবে। মনে রাখতে হবে জননঙ্গের চারপাশে ক্ষত দেখা যাবে, অনেক সময় মুখের চারপাশেও কিন্তু ঘা হয়, এবং সুচিকিৎসা না হলে হৃৎপিণ্ড আক্রান্ত হবে, বন্ধ্যাত্ব দেখা যায়, এছাড়া অনেক সময় কিন্তু অন্ধ হয়ে যায়। বোঝা যাচ্ছে? তাহলে এই লক্ষণগুলো কিন্তু মনে রাখতে হবে। জননঙ্গ এবং পায়ুর চারপাশে ক্ষত হবে, মুখের চারপাশে ঘা হবে, হৃৎপিণ্ড আক্রান্ত হবে, বন্ধ্যাত্ব দেখা যেতে পারে, এছাড়া অনেক সময় কিন্তু অন্ধ হয়ে যায়। তো এর মোড অফ ট্রান্সমিশন মোটামুটি একই, আমি যেটা গনোরিয়ার সময় বললাম। অসংরক্ষিত যৌন সংসর্গ মায়ের থেকে ভ্রূণে, এছাড়া আক্রান্ত মায়ের অর্থাৎ গর্ভবতী মায়ের থেকে প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহে সঞ্চারিত হয়। যে কোনো এসটিডির মোড অফ ট্রান্সমিশন কিন্তু একই, রোগের বিস্তার কিন্তু সবার ক্ষেত্রে একই, প্রতিকারটাও ঠিক সবার ক্ষেত্রে একই। সুরক্ষিত যৌন সংসর্গ করতে হবে, কন্ডম ব্যবহার করতে হবে, এছাড়া কিছু অ্যান্টিবায়োটিক সিফিলিস নিরাময়ে সাহায্য করে। বেঞ্জাথাইল, বেঞ্জাইল পেনিসিলিন, ডক্সিসাইক্লিন, বেঞ্জাথাইন, বেঞ্জাইল পেনিসিলিন এগুলো কিন্তু এই সিফিলিসের জন্য মহাঔষধ, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক। তো তোমরা ভালো করে পড়বে সিফিলিসের প্যাথোজেন এবং সিফিলিসের সিমটমস এবং সিফিলিসের মোড অফ ট্রান্সমিশন। এই তিনটা জিনিস কিন্তু প্রত্যেকটা এসটিডির ক্ষেত্রে খুব ভালো করে পড়তে হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এইডস। তো এইডস একটি ভাইরাস ঘটিত এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যার প্যাথোজেনের নাম হচ্ছে এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটি একটি আরএনএ যুক্ত রেট্রোভাইরাস। এই এইডস এর কি কি সিমটমস দেখা যায়? এইডস এর ক্ষেত্রে মাঝে মাঝে জ্বর হবে, লিথার্জি ভাব দেখা যাবে, কাজ করার একদম ইচ্ছে চলে যাবে, মানে এক কথায় অবসন্নতা দেখা যাবে, ওজন কমে যাবে, বমি বমি ভাব দেখা যাবে, মাথা ব্যথা, এছাড়া রোগীর একদম দুর্বল হয়ে পড়বে, অনাক্রম্যতা তন্ত্র বা ইমিউন সিস্টেম কিন্তু ভেঙে পড়বে। তাহলে এই সমস্ত লক্ষণ কিন্তু এইডস এর ক্ষেত্রে দেখা যায়। মোড অফ ট্রান্সমিশন বা রোগের বিস্তার মোটামুটি একই। আমি প্রথমেই বললাম এসটিডির কারণগুলো কিন্তু যে কোনো যৌন সঞ্চারিত রোগের কারণ মোটামুটি সেম। তো এই ক্ষেত্রে কি হবে? অসংরক্ষিত যৌন সংসর্গ। তো এইচআইভি ভাইরাস মূলত রক্ত এবং বীর্যের মাধ্যমে বিস্তার লাভ করে। তো এই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির ছুঁচ, ব্লেড ইত্যাদি ব্যবহার করলে বা অসংরক্ষিত যৌন সংসর্গ বা হাসপাতাল বা নার্সিংহোমে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ সেগুলো থেকে কিন্তু সংক্রমিত হয়। এছাড়া গর্ভবতী মা যদি এইডস আক্রান্ত হয় তাহলে গর্ভবতী মায়ের থেকে প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের রক্তেও কিন্তু এই এইচআইভি ভাইরাসের সংক্রমণ ঘটে থাকে। তো প্রতিকার পদ্ধতিও মোটামুটি একই রকম, একমাত্র সংরক্ষিত যৌন সংসর্গ করতে হবে, কন্ডম ব্যবহার করতে হবে, আক্রান্ত ব্যক্তির থেকে রক্ত গ্রহণ না করা, রোগীর ব্লেড, সিরিঞ্জ এগুলো ব্যবহার না করা, ডিসপোজাল সিরিঞ্জ ব্যবহার করা, এই সমস্ত কিন্তু করা যেতে পারে। এছাড়া এইডস রোগের নির্ণয়ে কিন্তু এলিসা টেস্ট করা হয়। এলিসা টেস্ট, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে টেস্ট, এটাকে বলা হয় এলিসা টেস্টকে। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে টেস্ট, এছাড়া ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট ইত্যাদির সাহায্যে কিন্তু এইডস রোগ নির্ণয় করা হয়। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে হেপাটাইটিস বি। তো হেপাটাইটিস বিও একটি ভাইরাস ঘটিত এসটিডি। এর প্যাথোজেনটার নাম হচ্ছে এইচবিভি অর্থাৎ হেপাটাইটিস বি ভাইরাস। এক্ষেত্রে যে সিমটমসগুলো দেখা যাবে, প্রথম অবস্থায় অর্থাৎ প্রাথমিক অবস্থায় জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব দেখা যাবে, জন্ডিস দেখা যাবে এবং সবশেষে দেখা যায় লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার। লিভার সিরোসিস
লিভার ক্যান্সার এগুলো কিন্তু দেখা যাবে। এবং মোড অফ ট্রান্সমিশন এগুলো মোটামুটি একইভাবে হয়, অসংরক্ষিত যৌন সংসর্গের মাধ্যমে, আক্রান্ত ব্যক্তির ছুঁচ, ব্লেড ইত্যাদি ব্যবহার করলে বা গর্ভবতী মায়ের থেকে তার ভ্রূণের দেহে হয়। এবং এর প্রিভেনশন পদ্ধতি বা এর প্রতিকার ক্ষেত্রেও কিন্তু অসংরক্ষিত যৌন মিলন ত্যাগ করতে হবে, আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করা যাবে না, ডিসপোজাল সিরিঞ্জ ব্যবহার করতে হবে, এই সমস্ত কিছু কিন্তু মেনে চলতে হবে। এবং এক্ষেত্রেও কিন্তু এলিসা টেস্ট করে রোগ নির্ণয় করা হয়। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে টেস্ট করে কিন্তু এক্ষেত্রেও হেপাটাইটিস বিটাও কিন্তু নির্ণয় করা হয়। তো বিশেষ করে তোমরা এই 4টে এসটিডি কিন্তু খুব ভালো করে পড়বে, গনোরিয়া, সিফিলিস, এইডস এবং হেপাটাইটিস বি। এগুলোর প্রত্যেকটার প্যাথোজেন, সিমটমস এবং মোড অফ ট্রান্সমিশন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এছাড়াও আরও কিছু কিছু এসটিডি আছে, যেমন জেনিটাল হারপেস, জেনিটাল ওয়ার্ড, ট্রাইকোমোনিয়াসিস, ক্ল্যামাইডিয়াসিস ইত্যাদি কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখো, আমি প্রথমে যেটা বললাম যে এসটিডির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা এসটিডির শুধু পার্টিকুলার প্যাথোজেনের নাম এবং তার কিন্তু সিমটমসগুলো পড়তে হবে, কারণ মোড অফ ট্রান্সমিশন এবং প্রিভেনশন কিন্তু সকলের ক্ষেত্রে মোটামুটি সেম। যেমন জেনিটাল হারপেস, জেনিটাল হারপেসের প্যাথোজেন হচ্ছে কি হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 বা HSV2, হারপেস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। তো জেনিটাল হারপেসে কি হয়, জেনিটাল হারপেসে যে যৌনাঙ্গ, বহিস্থ যৌনাঙ্গ বা এবং হচ্ছে পায়ুর চারপাশে পক্স গুটির মতো হয় এবং পরে সেখানে ঘা হয়ে যায়। এটি বেশিরভাগ জেনিটাল হারপেস বেশিরভাগ স্ত্রীদের ক্ষেত্রে হয়। যোনি এবং মূত্রনালী থেকে রস খরিত হয়। এছাড়া এর সাথে সাথে জ্বর, মাথা ব্যথা এগুলো কিন্তু দেখা যায় জেনিটাল হারপেসের ক্ষেত্রে। একই রকম ভাবে জেনিটাল ওয়ার্ড বা এটা হচ্ছে জননেন্দ্রিয়ের আঁচিল যেটাকে বলা হয়, জননাঙ্গের আঁচিল বা জেনিটাল ওয়ার্ড, এটার জন্য দায়ী যে ভাইরাস সেটা হচ্ছে HPV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তো এক্ষেত্রে কি হবে, বহিস্থ যৌনাঙ্গ এবং পায়ুর স্থানে কি হবে, আঁচিলের সৃষ্টি হবে। বহিস্থ জননেন্দ্রিয় এবং পেরিঅ্যানাল, প্রকৃতপক্ষে পেরিঅ্যানাল যে স্থান সেখানে কি হবে, আঁচিলের সৃষ্টি হবে। তো এক্ষেত্রেও কিন্তু এগুলোর ট্রান্সমিশন বলো বা লক্ষণটা পার্টিকুলার সিমটমস বাদ দিয়ে মোড অফ ট্রান্সমিশন, প্রিভেনশন কিন্তু মোটামুটি সেম। এগুলো যদি দেয় যে জেনিটাল হারপিস কি, তখন লিখবে জেনিটাল হারপিস একটি এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যার প্যাথোজেন হলো হারপিক সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 এবং এই রোগে বহিস্থ জননাঙ্গ এবং পায়ুর চারপাশে গুটির মতো বের হয়। একই রকম ভাবে পরীক্ষা যদি কোশ্চেন থাকে জেনিটাল ওয়ার্ড কি, তোমরা লিখবে জেনিটাল ওয়ার্ড হলো একটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যার জন্য দায়ী ভাইরাস হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং এই রোগে বহিস্থ জননেন্দ্রিয় এবং পেরিঅ্যানাল স্থানে আঁচিলের সৃষ্টি হয়। সবশেষে আমরা যে দুটো এসটিডি পড়বো সেটা হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস এবং ক্ল্যামাইডিয়াসিস। এই দুটোই কিন্তু প্রোটোজোয়া ঘটিত। দেখো, আমরা এক্সট্রা পড়লাম, ব্যাকটেরিয়া ঘটিত এসটিডি পড়লাম, ভাইরাস ঘটিত এসটিডি পড়লাম এবং এবার আমরা পড়বো প্রোটোজোয়া ঘটিত এসটিডি। যেমন ট্রাইকোমোনিয়াসিস, এই রোগটা যে ঘটায়, এই রোগের আদ্য প্রাণীটার নাম হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস। এটি একটি প্রোটোজোয়া ঘটিত রোগ। এই রোগে স্ত্রীরা বেশি আক্রান্ত হয়। এদের যোনি থেকে দুর্গন্ধযুক্ত হলুদ স্রাব বের হয়। এছাড়া যোনিতে জ্বালা অনুভূত হয়। এগুলো কিন্তু ট্রাইকোমোনিয়াসিস রোগের লক্ষণ। লাস্ট যেটা থাকলো ক্ল্যামাইডিয়াসিস, এটিও একটি ক্ল্যামাইডিয়া ঘটিত রোগ। ক্ল্যামাইডিয়া একটি বিশেষ প্রকারের প্রোটোজোয়া। তো ক্ল্যামাইডিয়া ট্র্যাকোম্যাটিস কিন্তু এই ক্ল্যামাইডিয়াসিস ঘটায়। তো এই রোগে ইউরেথ্রাইটিস অর্থাৎ মূত্রনালীর প্রদাহ এবং এপিডিডাইমিসের প্রদাহ যেটাকে বলা হয় এপিডিডাইমিটিস ইত্যাদি কিন্তু দেখা যায়। এর সাথে সাথে শুক্রাশয়ের ব্যথা, তারপরে হচ্ছে পুজ নিঃসরণ, সার্ভিক্সের জ্বালা করা ইত্যাদি কিন্তু এই ক্ল্যামাইডিয়াসিসে দেখা যায়। তাহলে আজকে আমরা আলোচনা করলাম বিভিন্ন রকমের এসটিডি সম্পর্কে। এরপরে ভিডিওতে আমি আলোচনা করবো বার্থ কন্ট্রোল অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সম্পর্কে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও তোমরা সহজেই পেয়ে যাও। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।